হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল সিভিল সার্ভিস। আজ আমরা ইন্ডিয়ান পলিটির প্রেসিডেন্ট চ্যাপ্টারটি থেকে বিভিন্ন পরীক্ষায় আসা এমসিকিউস গুলি আলোচনা করব। কোনো চ্যাপ্টারের এমসিকিউস সলভ করার আগে আমাদের সেই চ্যাপ্টারটি কমপ্লিট ভাবে পড়ে নেওয়া দরকার। তাই তোমরা যারা এখনো প্রেসিডেন্ট চ্যাপ্টারটি পড়োনি বা চ্যাপ্টারটি সহজ ভাষায় বুঝতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্লাসগুলি দেখে নিতে পারো। তাহলে আর বেশি দেরি না করে চলো ক্লাসটি স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ডাইরেক্টলি ইলেক্টেড বাই। আমরা জানি এর উত্তর হবে অপশন ডি, ইলেক্টেড বাই এমএলএস অ্যান্ড এমপিস। এমপিস হবে লোকসভা এমপিস অ্যান্ড রাজ্যসভা এমপিস বোথ। আর এটা আমরা আর্টিকেল 54-এ পড়েছিলাম। সেকেন্ড নম্বর কোয়েশ্চেন কি আছে, দ্য ইউনিয়ন মিনিস্টার হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ। এটার সঠিক উত্তর হবে দ্য প্রেসিডেন্ট। এবার 3 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, দ্য সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ইজ। সুপ্রিম কমান্ডারকে ইন্ডিয়ান আর্ম ফোর্স মানে 3টে ফোর্সের কথা বলা হয়েছে, এয়ারফোর্স, নেভি অ্যান্ড আর্মি। সেটা হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবার 4 নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে, ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। কোন স্টেটমেন্টটা ভুল সেটা ফাইন্ড আউট করতে হবে। পড়ি আমরা দেখি কি আছে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রিসাইডস ওভার ক্যাবিনেট মিটিং। এটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই অপশনটা হবে, কারণ এটি ভুল। ক্যাবিনেট মিটিং যেখানে প্রাইম মিনিস্টার আর তার মন্ত্রীরা বসেন, সেটা হেড করেন প্রাইম মিনিস্টারই, প্রেসিডেন্ট নন। তারপরের অপশনগুলো কি কি আছে, দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা তো সঠিক। দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড ফর এ টার্ম অফ 5 years, এটাও সঠিক। দ্য প্রেসিডেন্ট ক্যান বি রিমুভ বাই ইমপিচমেন্ট, এটাও সঠিক। এটা এই তিনটেই আমরা পড়েছিলাম আমাদের 3 নম্বর ক্লাসে। আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আমরা পড়েছিলাম আর্টিকেল 55-এ। 5 year টার্মের জন্য ইলেক্ট হন, এটা আমরা পড়েছিলাম আর্টিকেল 56-এ। আর ইমপিচমেন্ট আমরা পড়েছিলাম আর্টিকেল 61-এ। এবার 5 নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নিই, এনি মানি বিল ক্যান নট বি ইন্ট্রোডিউস ইন দ্য পার্লামেন্ট উইদাউট দ্য কনসেন্ট অফ। মানি বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউস হবে না কার কনসেন্ট ছাড়া, কার সম্মতি ছাড়া। এটা আমরা পড়েছিলাম অলরেডি যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সম্মতি ছাড়া ইন্ট্রোডিউস করা যাবে না। মানি বিলের আর্টিকেল হচ্ছে 110, আর এটা একমাত্র লোকসভাতেই ইন্ট্রোডিউস করা যেতে পারে। আর এই মানি বিলটা সাধারণ বিল না মানি বিল, এটা ডিসাইড করবেন স্পিকার অফ লোকসভা। 6 নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে, দ্য ফার্স্ট সিটিজেন অফ রিপাবলিক অফ ইন্ডিয়া, এটাও আমরা পড়েছি, এটা প্রেসিডেন্ট হবে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দ্য ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইনিশিয়েটেড ইন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইমপিচমেন্ট যে প্রসেসটি আছে সেটা কোথায় স্টার্ট করা যেতে পারে। ইমপিচমেন্ট বলা আছে আর্টিকেল 61-এ। আর এটা আমরা পড়েছিলাম আর্টিকেল 61 যখন পড়ছিলাম, তখন আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, লোকসভাতেও ইন্ট্রোডিউস করা যেতে পারে আর রাজ্যসভাতেও ইন্ট্রোডিউস করা যেতে পারে। কোয়েশ্চেন নম্বর 8, পাওয়ার টু গ্রান্ট পার্ডন আর এনজয়েড বাই হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অথরিটিস। পার্ডন যে গ্র্যান্ট করা হয়, যে ক্ষমা আমরা পড়েছিলাম, সেটা কারা দিতে পারেন। এটার অপশন হবে অপশন বি, প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর। প্রেসিডেন্ট যে পার্ডন দিতে পারেন সেটা আসছে আন্ডার আর্টিকেল 72, আর গভর্নর যে পার্ডন করতে পারেন সেটা আসছে আন্ডার আর্টিকেল 161। গভর্নর শুধু দুটো ক্ষেত্রে পার্ডন করতে পারেন না, ডেথ সেন্টেন্স আর সেন্টেন্স আন্ডার কোর্ট মার্শাল, এই দুটোতে খালি গভর্নর পার্ডন করতে পারেন না, যেটা প্রেসিডেন্ট পারেন। এবার 9 নম্বর কোয়েশ্চেন দেখি, হাউ ইজ দ্য প্রেসিডেন্ট ইলেক্টেড ইন ইন্ডিয়া। প্রেসিডেন্ট কিভাবে ইলেক্ট হয় ইন্ডিয়াতে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখানে একটা কনসেপ্ট বোঝার আছে। আগে আমরা অপশনটা দেখে নিই, হবে বাই ইনডাইরেক্ট ইলেকশন। এটা বোঝার আগে আমাদের জানতে হবে ইলেকশন কয় ধরনের হয়। ইলেকশন 2 ধরনের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট ইলেকশনে কারা ইলেক্ট হন, তারা হচ্ছেন লোকসভার এমপিসরা, এটাতে রাজ্যসভার এমপিসরা নয় কিন্তু। আর স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা এমএলএরা হয় তারা ডাইরেক্টলি ইলেক্ট হন। আর ইনডাইরেক্টলি ইলেক্ট কারা হন, তারা হচ্ছেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, রাজ্যসভা এমপিস আর লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বাররা, মানে বিধান পরিষদের মেম্বাররা। তো আমরা এটাকে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কেন বলছি, তার কারণ হচ্ছে এই ডাইরেক্ট ইলেকশনে যেখানে লোকসভা এমপিসরা আর
লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বাররা যেখানে ইলেক্ট হন সেখানে সাধারণ জনগণ ডাইরেক্টলি ভোট দিয়ে এদেরকে ইলেক্ট করেন, কিন্তু প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, রাজ্যসভার এমপিসরা আর লেজিসলেটিভ কাউন্সিল মানে বিধান পরিষদের যারা মেম্বার আছেন তাদেরকে আমরা ডাইরেক্টলি ইলেক্ট করতে পারি না, তারা ইনডাইরেক্টলি ইলেক্ট হন। কিভাবে ইনডাইরেক্টলি ইলেক্ট হন? সেটা হচ্ছে আমরা যাদেরকে ডাইরেক্টলি ইলেক্ট করে পাঠাই তারাই এদেরকে ইলেক্ট করে। তার মানে আমরা সরাসরি এনাদেরকে ইলেক্ট করতে পারছি না, আমাদের ইলেক্ট করা প্রতিনিধিরা গিয়ে তাদেরকে ইলেক্ট করছেন, তাহলে এটা আমাদের দ্বারা ইনডাইরেক্টলি ইলেক্টেড হচ্ছেন। তাই যেখানে সাধারণ জনগণ ডাইরেক্ট ভোট দিয়ে ইলেক্ট করতে পারেন সেটাকে ডাইরেক্ট ইলেকশন বলা হয়, আর যেখানে সাধারণ জনগণের প্রতিনিধি গিয়ে ইলেক্ট করেন সেখানে ইনডাইরেক্ট ইলেকশন বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 10, ইন ইন্ডিয়া দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই, এটার অপশন হবে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম। এটা আমরা আর্টিকেল 55-এ পড়েছি। এবার নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং আর নট ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল কলেজ ফর দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইলেকশনে কারা কারা ইনক্লুডেড নন? এটা সঠিক উত্তর হবে অপশন ডি, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল। আমরা যখন আর্টিকেল 54 পড়ছিলাম যেখানে বলা হয়েছে কারা কারা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইলেকশনে পার্টিসিপেট করবেন, সেখানে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে লেজিসলেটিভ কাউন্সিলের যারা মেম্বার আছে তারাই একমাত্র পার্টিসিপেট করবে না, লোকসভা, রাজ্যসভা আর আর স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে সমস্ত মেম্বাররা আছে একমাত্র তারাই পার্টিসিপেট করবেন, লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বাররা নয়। কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট রিগার্ডিং প্রেসিডেন্সিয়াল ইলেকশন? প্রেসিডেন্সিয়াল ইলেকশন সম্বন্ধে কোন জিনিসটা সঠিক নয়? এটার সঠিক উত্তর হবে অপশন ডি, প্রেসিডেন্টস ইলেকশন মে বি পোস্টপোন অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য ইলেকটোরাল কলেজ ইজ ইনকমপ্লিট। এখানে এটা হবে না, তার কারণ এটা আমরা অলরেডি পড়েছি যে প্রেসিডেন্টের ইলেকশন যদি ইলেকটোরাল কলেজ ইনকমপ্লিটও হয় তাও এটাকে পোস্টপোন করা যাবে না, এটা আমরা পড়েছিলাম আর্টিকেল 71-এ। এবার নেক্সট কোয়েশ্চেন দেখি, মিনিমাম নাম্বার অফ ইলেক্টরস নিডেড টু বি প্রপোজার অফ দ্য প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ইজ? প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট যে ভোটে দাঁড়াবেন তার নামটা প্রপোজ করার জন্যে মিনিমাম কতজনের সাপোর্ট দরকার? এটার আনসার হবে 50 ইলেক্টর। 50 জন ইলেক্টর তাকে সাপোর্ট করতেই হবে, তবেই তিনি তার নাম প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য নথিভুক্ত করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, দ্য চিফ মিনিস্টার অফ স্টেট ইন ইন্ডিয়া ইজ নট এলিজিবল টু ভোট ইন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইফ? চিফ মিনিস্টার কোন স্টেটের এলিজিবল হবেন না প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ভোট দেওয়ার জন্য কোন ক্ষেত্রে? এটার অপশন হবে সি, হি ইজ এ মেম্বার অফ আপার হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার। যদি তিনি স্টেট লেজিসলেচারের আপার হাউসের মেম্বার হন। আপার হাউস কাকে বলা হয়? লেজিসলেটিভ কাউন্সিলকে, বিধান পরিষদকে। আমরা একটু আগেই দেখলাম বিধান পরিষদের কোনো মেম্বাররা প্রেসিডেন্টের ভোটে পার্টিসিপেট করতে পারেন না, তো সেম জিনিস এখানে বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য ক্যান্ডিডেচার অফ প্রেসিডেন্ট? প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হওয়ার জন্য কোন কোয়ালিফিকেশনটা জরুরি নয়? এখানে আমরা জানি কমপ্লিশন অফ 35 ইয়ার্স অফ এজ, কোয়ালিফাইড ফর অ্যান ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ দ্য হাউস অফ দ্য পিপল, সিটিজেন অফ ইন্ডিয়া, এই তিনটেই দরকার। এটা আমরা আর্টিকেল 58-এ পড়েছিলাম, কিন্তু সেখানে কোনো রকমেই এডুকেটেড এই শব্দটির কথা উল্লেখ ছিল না, সেই জন্য এখানে সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, এ মেম্বার অফ পার্লামেন্ট or a state legislature can be elected as president but, সঠিক উত্তর হবে অপশন সি, he will have to relinquish his seat as soon as he is elected। তিনি যখনই প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট হবেন তখনই তাকে পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারে তিনি মেম্বার হয়েছিলেন সেই জায়গা থেকে তাকে পদত্যাগ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রেসক্রাইবস এলিজিবিলিটি কন্ডিশনস ফর রি ইলেকশন টু দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? কোন আর্টিকেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রি ইলেকশনের জন্য কথা বলে? সেটা হচ্ছে আর্টিকেল 57। আর্টিকেল 57-এ বলা হয়েছে, হু হোল্ডস অর হ্যাজ হেল্ড অফিস অ্যাজ প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্টের হিসেবে রি-ইলেক্ট হতে পারেন, আর ক্যান বি রি-ইলেক্টেড ফর এনি নাম্বার অফ টাইম, যতবার খুশি ততবার ইলেক্ট হতে পারেন বা বসতে পারেন প্রেসিডেন্টের ইলেকশনের জন্য। নেক্সট কোয়েশ্চেন, ইফ দেয়ার ইজ এনি ডিসপিউটস রিগার্ডিং দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইট ক্যান বি রেফার্ড টু? কোনো ডিসপিউট হলে প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে, তাহলে সেটা কোথায় রেফার করা হবে? অপশন হবে সি, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং প্রেসিডেন্ট ওয়াজ অ্যাপিয়ার্ড বিফোর সুপ্রিম কোর্ট when Supreme Court was hearing election dispute of the president?
এটার অপশন হবে ভিভি গিরি। ভিভি গিরি যখন প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট হন, তিনি 4th প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ার। তখন তার ইলেকশনকে নিয়ে একটা ডিসপুট হয়েছিল। সেই ডিসপুটের যখন হিয়ারিং হচ্ছিল সুপ্রিম কোর্টে, তখন তিনি সুপ্রিম কোর্টে প্রেজেন্ট ছিলেন। আর ভিভি গিরি ইজ দ্য অনলি প্রেসিডেন্ট টু বি ইলেক্টেড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। তিনি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে প্রেসিডেন্টের ইলেকশন জিতেছিলেন। কি হয়েছিল ব্যাপারটা, যখন 1969 সালে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছিল, তখন কংগ্রেস পার্টি ছিল পাওয়ারে। আর কংগ্রেস পার্টিতে দু ধরনের আইডিওলজি ছিল। যারা কংগ্রেসের ওল্ড মেম্বার তারা চাইছিলেন নীলম সঞ্জীবা রেড্ডিকে প্রেসিডেন্ট করতে, আর ইন্দিরা গান্ধী সেটা চাইছিলেন না। তিনি তখনকার প্রাইম মিনিস্টার ছিলেন আর কংগ্রেস পার্টির হেড ছিলেন। আর অপোজিশনের তরফ থেকে দাঁড়িয়েছিলেন সিডি দেশমুখ। সেই মুহূর্তে ভিভি গিরি ছিলেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সেই সময় তিনি ভাইস প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইলেকশনে দাঁড়াবার জন্য তার নাম নথিভুক্ত করেন। সেই সময় ইন্দিরা গান্ধী ভিভি গিরিকে সাপোর্ট করায় কংগ্রেস পার্টির অনেক এমপিস আর এমএলএসরা ভিভি গিরিকে সাপোর্ট করেন। তাই সেই সময় ভিভি গিরি প্রেসিডেন্সিয়াল ইলেকশন জিতে যান। তার ইলেকশন জেতার পরেই একটা ইলেকশন পিটিশন দায়ের করা হয় সুপ্রিম কোর্টে যে ভিভি গিরির ইলেকশনটা সঠিকভাবে করানো হয়নি। কিন্তু সুপ্রিম কোর্ট ডিসিশনটা ভিভি গিরির পক্ষে শুনিয়েছিলেন আর তাকেই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসেবে রেখেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রেসিডেন্ট হোল্ড অফিস ফর এ টার্ম অফ 5 years ফ্রম দ্য ডেট অন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে অফিসটি হোল্ড করেন 5 বছরের জন্য, সেটি কবে থেকে স্টার্ট হয়? সেটার অপশন হবে অপশন সি, অন হুইচ হি এন্টার্স আপন হিজ অফিস অর হোল্ড হিজ অফিস। নেক্সট কোয়েশ্চেন, টু হুম ডাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাড্রেস হিজ রেজিগনেশন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কার কাছে তার রেজিগনেশন দেন? এটা আমরা অলরেডি পড়েছি যে ভাইস প্রেসিডেন্টকে, আর এটা আমরা পড়েছিলাম আর্টিকেল 56-এ। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভড ফ্রম হিজ পোস্ট বাই। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার পোস্ট থেকে রিমুভ করা যেতে পারে কার দ্বারা? সেটা হবে পার্লামেন্ট। পার্লামেন্ট এটি একমাত্র পার্লামেন্ট করতে পারেন। প্রসেসটার নাম হচ্ছে ইমপিচমেন্ট, আর এটা আছে আন্ডার আর্টিকেল 61। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, আন্ডার হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেলস দ্য প্রসিডিওর ফর রিমুভাল অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থ্রু দ্য প্রসেস অফ ইমপিচমেন্ট হ্যাজ বিন লেট ডাউন? ইমপিচমেন্ট প্রসেসটি কোন আর্টিকেলে বলা হয়েছে? এটা আমরা সবাই জানি আর্টিকেল 61। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভড ফ্রম অফিস ইভেন বিফোর দ্য এক্সপায়ারি অফ টার্ম। তার টার্ম যে 5 বছরে আছে তার আগে তাকে রিমুভ করা যেতে পারে, সেটা কি করে? থ্রু ইমপিচমেন্ট, যেটা আমরা আগেই পড়েছিলাম। নেক্সট কোয়েশ্চেন, বাই হুইচ হাউস অফ দ্য পার্লামেন্ট ইমপিচমেন্ট মে বি ইম্পোজড অন প্রেসিডেন্ট? পার্লামেন্টের কোন হাউস, লোকসভা রাজ্যসভার মধ্যে কোন হাউসে তার ইমপিচমেন্ট প্রসেসটাকে স্টার্ট করা যেতে পারে? সেটা বাই এনি হাউস অফ দ্য পার্লামেন্ট, যে কোনো হাউসেই তার ইমপিচমেন্ট প্রসেসটি ইনিশিয়েট করা যেতে পারে। এটা আমরা পড়েছিলাম আর্টিকেল 61-এ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ দ্য পাওয়ার টু ইনিশিয়েট দ্য মোশন অফ impeachment of the president of India? Same question, both the houses of the parliament. 27, the president can be impeached on the ground of violating the constitution by, আবার সেই সেমি কোয়েশ্চেন, by the two house of the parliament. তাকে ইমপিচ করা যেতে পারে একমাত্র ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন যদি হয় তবে। নেক্সট কোয়েশ্চেন, at least how many days of prior notice is required for the impeachment of the president of India? আমরা জানি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে 14 দিনের নোটিশ দিতে হবে তাকে ইমপিচ করার আগে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং is a part of electoral college but not of the process of impeachment? প্রেসিডেন্টের ইলেকশনে কে পার্টিসিপেট করতে পারেন কিন্তু ইমপিচমেন্টে নয়? এটা হবে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার্সরা, তারা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করেন কিন্তু ইমপিচমেন্টে নয়। দ্য প্রসিডিওর অফ ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ। প্রসিডিওর অফ ইমপিচমেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কি? এটা আমরা অলরেডি জানি, কোয়াসি জুডিশিয়াল প্রসিডিওর। এটা আমরা আমাদের ক্লাস 3-তে ডিটেলে পড়েছিলাম। দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ প্রেসিডেন্ট ইজ টু বি ফিল্ড উইদিন। প্রেসিডেন্টের পোস্টটি ভ্যাকেন্ট হয়ে যাওয়ার পর সেটি কতদিনের মধ্যে আবার ফিল করতে হবে? সেটা হবে 6 months, 6 মাসের মধ্যে। এটা আমরা পড়েছিলাম আর্টিকেল 62-তে। In case of vacancy arising from any cause other than the expiry of the term of the president in office, an election to fill the vacancy must be held. প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার অফিসে যে ভ্যাকেন্সিটি আসছে সেটা তার যে 5 বছরের টার্ম এটা ছাড়া বাদ বাকি কোনো কারণে যদি আসে তাহলে সেটা কতদিনের মধ্যে ফিল আপ করতে হবে? সেটা উইদিন 6 months ফ্রম দ্য ডেট অফ অকারেন্স অফ দ্য ভ্যাকেন্সি। যবে থেকে ভ্যাকেন্সি স্টার্ট হয়েছে সেই দিন থেকে 6 মাসের মধ্যে তার ভ্যাকেন্সিটা ফিল আপ করতে হবে। এটা আমরা পড়েছিলাম আর্টিকেল 62-তে। নেক্সট কোয়েশ্চেন, ফর হাউ লং ক্যান দ্য ভাইস প্রেসিডেন্ট অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট ওয়েন দ্য প্রেসিডেন্ট ক্যান নট পারফর্ম হিজ ডিউটিস ফর রিজন অফ ডেথ, রেজিগনেশন
রিমুভাল আর আদারওয়াইজ। কতদিন ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এ প্রেসিডেন্ট অ্যাক্ট করতে পারেন যখন ভ্যাকেন্সিটা তার ডেথ, রেজিগনেশন, রিমুভাল আর অন্য কোনো কারণে আসে? সেটার উত্তর হবে অপশন ডি, 6 মাসের জন্য। নেক্সট কোয়েশ্চেন, ইন কেস দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফলস ভ্যাকেন্ট ডিউ টু হিজ ডেথ, রেজিগনেশন, রিমুভাল, আদারওয়াইজ, হু উইল অকুপাই দ্য পোস্ট? কে করবে অকুপাই? অলওয়েজ ভাইস প্রেসিডেন্ট। নেক্সট কোয়েশ্চেন, ইন কেস the post of president of India falls vacant and there is no vice president also, who among the following would be the acting president? যখন প্রেসিডেন্টের অফিসটি ভ্যাকেন্ট থাকবে আর প্রেসিডেন্টের অফিসটি হোল্ড করার জন্য ভাইস প্রেসিডেন্টও অ্যাবসেন্ট থাকবে, তখন কে অফিসটি হোল্ড করবেন? সেটি উত্তর হবে দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, if the position of president and vice president are vacant, who officiates as the president of India? এটা আমরা আগেই দেখলাম, দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, ইফ ইন ইন্ডিয়া দ্য অফিস অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ফল ভ্যাকেন্ট অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, দ্য অফিস অফ প্রেসিডেন্ট উইল বি টেম্পোরারি বি হেল্ড বাই দ্য চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। এটা আমরা অলরেডি পড়লাম আগেই। হু ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ স্টেট ইন ইন্ডিয়া? এটা আমরা জানি প্রেসিডেন্ট, আর্টিকেল 53 তে এটা আমরা পড়েছি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন বেস্ট দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন ইন দ্য প্রেসিডেন্ট? প্রেসিডেন্টের উপর যে এক্সিকিউটিভ পাওয়ারটি দেওয়া হয়েছে সেটা কোন আর্টিকেলে বলা হয়েছে? সেটি বলা হয়েছে আর্টিকেল 53 তে। হু অফ দ্য ফলোইং হ্যাজ বিন ভেস্টেড উইথ দ্য এক্সিকিউটিভ পাওয়ার্স অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? সবাই জানি আমরা এটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেল 53। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এক্সারসাইজেস হিজ পাওয়ার্স আইদার ডাইরেক্টলি অর থ্রু অফিসার্স সাবঅর্ডিনেট টু হিম। এটা আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম আর্টিকেল 53 তে। হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য হেড অফ ইন্ডিয়ান রিপাবলিক? সবাই জানি আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এরপর, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্টস টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন empowers the president to send back any matters for reconsideration by the council of ministers? কাউন্সিল অফ মিনিস্টার যদি কোনো ম্যাটার প্রেসিডেন্টের কাছে পাঠান, তাহলে প্রেসিডেন্ট আবার সেই ম্যাটারটাকে রিকনসিডারেশনের জন্য তাদের কাছে পাঠাতে পারেন। এই যে জিনিসটা, এটা কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা এসেছিল? সেটা এসেছিল 44th অ্যামেন্ডমেন্টের দ্বারা। দ্য প্রেসিডেন্ট ক্যান ডিসলভ লোকসভা অন রেকমেন্ডেশন অফ দ্য ইউনিয়ন ক্যাবিনেট। লোকসভা ডিসলভ একমাত্র ইউনিয়ন ক্যাবিনেটের রেকমেন্ডেশনের দ্বারাই করতে পারেন। আর এটা আমরা লেজিসলেটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট যখন ফার্স্ট ক্লাসে পড়ছিলাম তখন আমরা পড়েছিলাম। The President of India can dissolve the Lok Sabha on the recommendation of Cabinet. এটা আমরা জানি। The joint sitting of Lok Sabha and Rajya Sabha under Article 108 is summoned by President. Joint sitting সবসময় প্রেসিডেন্টই সামন করতে পারেন। এটা আমরা পড়েছিলাম আন্ডার লেজিসলেটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট ফার্স্ট ক্লাসে। Which one of the following statement about the President of India is not correct? কোনটা সঠিক নয়? He is a constituent part of parliament. এটা সঠিক। He participates in the discussion in the both houses. তিনি জয়েন্ট সিটিং তো সমন করতে পারেন, কিন্তু বোথ হাউসের যে ডিসকাশন সেটাতে পার্টিসিপেট কোনো মতেই করেন না। তাহলে এই অপশনটা হবে। নেক্সট অপশনগুলো কি আছে? হি অ্যাড্রেসেস দ্য জয়েন্ট মিটিং অফ বোথ দ্য হাউসেস এভরি ইয়ার। এটা সঠিক। হি ক্যান প্রমলগেট অর্ডিন্যান্সেস ইন সার্টেন সিচুয়েশন। এটাও সঠিক। তাহলে এখানে একমাত্র ভুল দাঁড়াচ্ছে অপশন বি। তাহলে অপশন বিটা সঠিক হবে। The only instance when the President of India exercised his power of veto is related to, শুধুমাত্র একবারই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার পকেট ভিটো পাওয়ারটি ইউজ করেছিলেন। সেটা কোন অ্যাক্টের বিরুদ্ধে? সেটা দ্য ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে। কে করেছিলেন? জেল সিং। তিনি তখন 7 নম্বর প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ার, আর প্রথম শিখ প্রেসিডেন্ট ছিলেন। এটা 1986 এর কথা বলা হচ্ছে। কেন করেছিলেন? তার কারণ এটা যে প্রেসের ফ্রিডম আছে তাকে রেস্ট্রিক্ট করার জন্য বিলটা আনা হয়েছিল, তার জন্য। Who among the following presidents exercise a power which is pocket veto in the constitutional terminology? এটা আমরা আগেই দেখলাম, জ্ঞানী জেল সিং 1986 সালে। Under which article of the Indian Constitution the President of India enjoys the power to withhold his assent to any bill passed by both the houses of the parliament? কোন আর্টিকেলের আন্ডারে? আর্টিকেল 111। এটা আমরা ফার্স্ট ক্লাসেই পড়েছিলাম ডিটেলে। Who among the following has the power to withhold assent to the bill after it has been passed by the two houses of the parliament? Same question, the president under article 11। এটা আমরা আগেই দেখলাম। On which matter it is not essential to take advice from the council of ministers for the president? প্রেসিডেন্টের পারমিশন নেওয়া দরকার পড়ে না কাউন্সিল অফ মিনিস্টারদের কাছ থেকে কোন বিষয়ে? টু অ্যাসেন্ট টু বিল, কোন বিলে তার সম্মতি দেওয়ার ক্ষেত্রে। Under which article of the Indian constitution did the president give his assent to the ordinance on electoral reform when it was sent back by him? এটা দরকার নেই,
পড়ার, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস of the Constitution, the President of India has been empowered to promulgate an ordinance? কোন আর্টিকেলে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স যে প্রেসিডেন্ট ইস্যু করতে পারেন সেটা বলা হয়েছে, সেটা আর্টিকেল 123-তে বলা হয়েছে। তাহলে আজকে আমরা টোটাল 54টা এমসিকিউ সলভ করলাম। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু এমসিকিউ সলভ করব প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চ্যাপ্টারটি থেকে। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে যখন আমি ভিডিও আপলোড করি তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।